চলো তো আজকে আমরা ক্লাস শুরু করছি। তো তোমাদের আজকে আমরা মডিউল 3 থেকে তোমাদের যে চ্যাপ্টার 2 রয়েছে না, ডাইভার্সিফিকেশন ইন স্ট্রাকচারস অফ ডিফারেন্ট কার্বোহাইড্রেটস, এর মধ্যে তোমরা দেখতে পাচ্ছ যে মনোস্যাকারাইডস, ডায়েটস্যাকারাইডস এবং পলিস্যাকারাইডস, এটা নিয়ে পড়তে হবে। এবং তার সঙ্গে আরেকটা জিনিস রয়েছে, ডিফারেন্স বিটুইন রিডিউসিং এবং নন রিডিউসিং সুগার। ঠিক আছে, আমরা চেষ্টা করব আজকে এই যে পুরো পোর্শনটাকেই কমপ্লিট করার জন্য। ঠিক আছে, তাহলে মোদ্দা কথা আমরা আজকে কার্বোহাইড্রেট সম্বন্ধে পড়বো। ঠিক আছে, তো কার্বোহাইড্রেটস এর হচ্ছে কি তোমার ক্লাসিফিকেশন এবং তার সঙ্গে রিডিউসিং এবং নন রিডিউসিং যে সুগারের দুটো টাইপস থাকে তোমরা জানো, তো তাদের সম্বন্ধে আমরা দেখব। এবং ওভারঅল আমরা দেখার পরে হচ্ছে কি এখান থেকে এমসিকিউ প্র্যাকটিস করব। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের আজকে পড়ার টপিক। তো প্রথমে আমরা চলে আসবো কিসে না, কার্বোহাইড্রেটের তোমার ডেফিনেশনে। এই জিনিসগুলো তোমরা কম বেশি সবাই জানো, তাই না? যে কার্বোহাইড্রেট হচ্ছে কি তোমার বেসিক্যালি একটা নেসেসারি কম্পোনেন্ট আমাদের লিভিং থিংস এর জন্য। এবং এটা শুধুমাত্র যে মানুষের ক্ষেত্রে তা নয়, প্লান্টস, মাইক্রোবস সবার জন্য কিন্তু একটা নেসেসারি কম্পোনেন্টস। ঠিক আছে, এবার এই কার্বোহাইড্রেট বেসিক্যালি প্লান্ট হচ্ছে তোমার সিনথেসিস করে, তোমরা জানো। তো এটা বিভিন্ন সোর্স থেকে এনিম্যাল এই কার্বোহাইড্রেট গুলোকে তোমার পেয়ে থাকে। তো এবার আমরা যে ম্যাক্রোমলিকুলস এবং মাইক্রোমলিকুলসে আমরা ভাগ করি বিভিন্ন কম্পোনেন্টকে। তো তার মধ্যে এই ম্যাক্রোমলিকুলস এর মধ্যে দেখো তোমার হচ্ছে কি প্রোটিন, লিপিড, নিউক্লিক অ্যাসিড, কার্বোহাইড্রেট কিন্তু পড়ছে, তাই না? তো সেক্ষেত্রে হচ্ছে কি কার্বোহাইড্রেটস এর যদি আমরা ডেফিনেশন দেখি, তাহলে কার্বোহাইড্রেট অবভিয়াসলি একটা বায়োমলিকুলস। ঠিক আছে, এবং অবভিয়াসলি ন্যাচারালি ওকারিং। এবং এখানে আমরা কি দেখতে পাই কার্বোহাইড্রেটের ক্ষেত্রে, না আমরা কার্বনাইল কম্পাউন্ডস দেখতে পাই, যেমন হতে পারে এলডিহাইডস বা কিটোনস। ঠিক আছে, তার সঙ্গে হচ্ছে কি অসংখ্য হাইড্রোক্সিল গ্রুপ থাকে। ঠিক আছে, এগুলো সমস্ত ফাংশনাল গ্রুপ, তোমরা জানো। শুধু তাই নয়, এই কার্বোহাইড্রেটের ক্ষেত্রে যদি আমরা স্ট্রাকচারাল কম্পোনেন্টস দেখি, তাহলে কার্বন থাকবে, হাইড্রোজেন থাকবে এবং অক্সিজেন থাকবে। তবে এই কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন একটা রেশিওতে থাকে। তোমরা জানো যে হাইড্রোজেন এবং তোমার অক্সিজেনের যদি আমরা রেশিও বার করি, তাহলে সর্বদা আমরা কি দেখতে পাই, এখানে 2:1 অনুপাতে আমরা পাই। ঠিক আছে, এটা কিসের অনুপাত বললাম, হাইড্রোজেন এবং অক্সিজেনের যদি রেশিও আমরা দেখি, ঠিক আছে, তাহলে 2:1 আমরা পাই। এবার এর একটা কমন ফর্মুলা রয়েছে, দেখো সেই যে ফর্মুলা দিয়ে আমরা কার্বোহাইড্রেটটাকে ডিনোট করি, CmH2O হলেন। ঠিক আছে, দেখতে পাচ্ছ এই যে এখান থেকে আমরা বুঝতে পারলাম কি যে হাইড্রোজেন ইস টু অক্সিজেন যদি করা হয় তাহলে কি বেরোবে, 2:1। কেন, দেখতেই পাচ্ছ H2O হলেন আছে। তো এই যে দেখতে পাচ্ছ যে CmH2O, ঠিক আছে। তো এখান থেকে আমরা যেটা আমরা পেলাম যে তাহলে তিনটি কম্পোনেন্ট রয়েছে এখানে, কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন। এই হাইড্রোজেন, অক্সিজেন সর্বোচ্চ আমরা দেখতে পাই কি 2:1 অনুপাতে থাকে। এবার কিছু কিছু কম্পাউন্ডের ক্ষেত্রে আমরা হচ্ছে কি দেখতে পাই যে এই ফর্মুলা ফলো করে না। ঠিক আছে, তো যেমন হচ্ছে কি তোমার ইউরোনিক অ্যাসিডস। ঠিক আছে, তো যাই হোক, তার বাকিদের ক্ষেত্রে মেজরলি আমরা এইভাবে দেখতে পাই। তো বেসিক যদি আমরা ক্লাসিফিকেশন দেখি, যদিও তোমাদের সিলেবাসে 3টে টাইপস রয়েছে, তাই না? কারণ মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, পলিস্যাকারাইড, কিন্তু আরো একটা টাইপস রয়েছে যেটা আমরা অলিগোস্যাকারাইড বলি। হুম, তো দেখতে পাচ্ছ যে কার্বোহাইড্রেটের ক্লাসিফিকেশনে আমরা কার্বোহাইড্রেটের 4টি ভাগ আমরা করে থাকি: মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড এবং পলিস্যাকারাইড। এগুলো কিছুই নয়, জাস্ট তোমরা সবাই জানো যে কার্বোহাইড্রেট হচ্ছে কি তোমার, যেহেতু তোমার হচ্ছে ম্যাক্রোমলিকুলস, তো তার ইউনিট বা একক যদি আমরা দেখি, তাহলে আমরা দেখবো কি না, মনোস্যাকারাইড। তো সেই মনোস্যাকারাইড হচ্ছে কি একটা কার্বোহাইড্রেটের ক্ষেত্রে মনোস্যাকারাইড যে কন্ডিশন যদি থাকে, তাহলে 1 সুগার মলিকুল থাকবে। ঠিক আছে, মানে ওখানে শুধুমাত্র একটাই সুগার মলিকুল যদি থাকে, তাকে আমরা ফার্দার হাইড্রোলাইসিস করতে পারি না, তখন তাকে বলা হচ্ছে মনোস্যাকারাইড।
এবারে যদি গ্লাইকোসাইডিক বন্ডের মাধ্যমে দুটো মনোস্যাকারাইড যুক্ত হয়ে থাকে তখন তাকে বলা হয় ডাইস্যাকারাইড। এবং এই মনোস্যাকারাইডের সংখ্যা যদি তোমার হচ্ছে কি 2 থেকে 10-এর মধ্যে হয়, 2 to 10, তখন তাকে আমরা অলিগোস্যাকারাইড বলি। আর 10-এর বেশি হয়ে গেলে, মোর দেন 10 হয়ে গেলে, তখন হচ্ছে হয়ে যাবে কি পলিস্যাকারাইড। কেমন? তাহলে দেখো, তাহলে সিম্পল ভাবে আমরা আহ, তোমার হচ্ছে কি সুগার মলিকুলস এর উপর ভিত্তি করে আমরা কার্বোহাইড্রেট কে ভাগ করি। 1 মলিকুল থাকলে মনোস্যাকারাইড, 2 থাকলে ডাইস্যাকারাইড, 2 থেকে 10 থাকলে অলিগোস্যাকারাইড, এবং 10-এর বেশি হলে আমরা তাকে বলি পলিস্যাকারাইড। কেমন? ওই তো স্যার, হ্যাঁ বলো। ওই স্যার 2 থেকে 10 বলছে, অথচ 2 তে ডাইস্যাকারাইড হচ্ছে, এটা একটু মানে 2 এর বেশি আর কি, সরি, মানে 2 এর বেশি 10-এর কম। 2 এর বেশি হবে এবং 10-এর কম হবে। ঠিক আছে, 2 এর বেশি এবং 10-এর কম। 3 to হচ্ছে কি 10 বলতে পারো। 10 এর বেশি হয়ে গেলে হচ্ছে কি তোমার পলিস্যাকারাইড। কারণ হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, কারণ যদি দুটো থাকে তখন তো ডাইস্যাকারাইড। ঠিক আছে, ঠিকই ধরেছো তুমি। চলো, এবার আমরা হচ্ছে কি প্রত্যেকটার যে এই যে ভাগগুলো বললাম, মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড, পলিস্যাকারাইড, তো এদের সম্বন্ধে আমরা খুব সংক্ষেপে জিনিসগুলো দেখে নেব। তো দেখো, মনোস্যাকারাইডের ক্ষেত্রে আমরা বুঝলাম এইটুকু যে কার্বোহাইড্রেটের সবচেয়ে সিম্পলেস্ট যে ফর্ম সেটাকে আমরা মনোস্যাকারাইডস বলি। কেননা এটাকে আর ফার্দার হাইড্রোলাইজড করা যায় না। ঠিক আছে, কারণ এটা হচ্ছে কি এতটাই সিম্পলেস্ট, একে আর কোনোভাবেই আমরা হাইড্রোলাইসিস করতে পারবো না, বা একে আর কোনোভাবে আমরা আহ, আহ, মানে কম্পোনেন্ট হচ্ছে ভাঙতে পারবো না। তো সেক্ষেত্রে এই যে তোমার হচ্ছে কি মনোস্যাকারাইড, এরাই পরবর্তীকালে ডাইস্যাকারাইড বলো বা অলিগোস্যাকারাইড বলো বা পলিস্যাকারাইড, এরাই তৈরি করছে। ঠিক আছে, তো এই জন্য আমরা এটাকে সিম্পলেস্ট তোমার হচ্ছে কম্পাউন্ড হিসাবে আমরা বলতে পারি। চলো, তো সেক্ষেত্রে এই যে তোমরা দেখলে যে সিম্পলেস্ট, তো তার মধ্যে আমরা দেখতে পাই কি যে সবচেয়ে স্মলেস্ট মনোস্যাকারাইডের ক্ষেত্রে কার্বনের সংখ্যা কটা হয়? 3টে হয়, এটা তোমরা সবাই জানো। ঠিক আছে, যেটা হচ্ছে কি সিম্পলেস্ট, সবচেয়ে বেশি হচ্ছে কি স্মলেস্ট, তোমার মনোস্যাকারাইডের ক্ষেত্রে কার্বনের সংখ্যা থাকবে কত? 3। ঠিক আছে, এবং স্ট্রাকচারালি আমরা দেখতে পাই এখানে যে একটা ফাংশনাল গ্রুপ থাকবে, এর যেটাকে আমরা এলডিহাইড গ্রুপ বলি। তোমরা নিশ্চয়ই জানো এলডিহাইডকে আমরা সিএইচও দিয়ে প্রকাশ করি। এবং এবং তার পাশাপাশি দেখো একটা থাকবে কি, বা তোমার হচ্ছে কি কিটোন গ্রুপও থাকতে পারে। ঠিক আছে, তখন তার নাম হয়ে যাবে কিটোজ। যদি এলডিহাইড যদি ফাংশনাল গ্রুপ হিসাবে থাকে তার নাম হয়ে যাবে এলডোলেজ। আর যদি কিটোন থাকে তাহলে কিটোসেস হয়ে যাবে তার নাম। ওকে, আচ্ছা, তো সেক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ যে কিছু যদি মনোস্যাকারাইডের কথা বলি, তাহলে যদি 3 হয় ট্রায়োজ, 4টা কার্বন থাকলে টেট্রোজ, 5টা কার্বন থাকলে পেন্টোজ, 6টা থাকলে হেক্সোজ। ঠিক আছে, তো এইভাবে আমরা হচ্ছে কি কার্বনের নাম্বার অনুযায়ী মনোস্যাকারাইডকে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট টাইপে আমরা দেখতে পাই। কেমন? এবার এই এই সমস্ত যে মনোস্যাকারাইড গুলো, এরা মোস্টলি এরা ডি ফর্মে থাকে। ঠিক আছে, যেমন দেখতে পাচ্ছ ডি গ্লুকোজ ইজ দ্য মোস্ট কমন ওয়াইডলি ডিস্ট্রিবিউটেড অ্যান্ড অ্যাবান্ডেন্ট কার্বোহাইড্রেটস। এটা মনে রাখবে যে এই ডি গ্লুকোজ কন্ডিশনটা সবচেয়ে বেশি মনোস্যাকারাইড হিসাবে আমরা কিন্তু ওয়াইডলি ডিস্ট্রিবিউটেড কন্ডিশনে দেখতে পাই। ঠিক আছে, এবং শুধু তাই নয়, এটাকে বলা হচ্ছে দেখো কমনলি, যেটাকে আমরা ডেক্সট্রোজ বলি, অ্যান্ড ইট ইজ দ্য এলডিহাইড কন্টেনিং 6 কার্বন অ্যাটম, যেটাকে আমরা এই যে এলডোহেক্সোজ হিসাবে আমরা বলে থাকি। কারণ এলডিহাইড গ্রুপ থাকছে ফাংশনাল গ্রুপ, আর কার্বনের সংখ্যা থাকছে 6, তো তার জন্য এটাকে বলা হচ্ছে কি এলডোহেক্সোজ। এবং এরা বেসিক্যালি দুটো ফর্মে থাকে। একটা দেখো ওপেন চেন ফর্মে থাকে বা সাইক্লিক স্ট্রাকচারে থাকে। এই জিনিসটা তোমরা নিশ্চয়ই জানো। ধরো আমরা একটা গ্লুকোজের সংকেত কি বলছি, C6H12O6। তো এরা যখন হচ্ছে কেমিক্যালি দুটো ফর্মে থাকতে পারে, ওপেন চেনেও থাকতে পারে কিংবা হচ্ছে সাইক্লিক স্ট্রাকচারে থাকতে পারে। ঠিক আছে, তো সেক্ষেত্রে তোমরা একটু দেখলে বুঝতে পারবে, যখন আমরা হচ্ছে কি এদের ধরো গ্লুকোজের স্ট্রাকচার দেখো, তাহলে যেটা বলছিলাম আমি C6H12O6, তো যখন হচ্ছে কি তোমার এই লিনিয়ার কন্ডিশনে থাকছে, দেখো এই যে CHO গ্রুপ মানে এলডিহাইড গ্রুপ থাকছে, তাহলে এখানে হচ্ছে কার্বনের সংখ্যা 1, 2, 3, 4, 5, 6, 6টা কার্বন। এবং দেখতে পাচ্ছ যে ফাংশনাল গ্রুপটা রয়েছে এলডিহাইড। আর তোমার তার পাশাপাশি দেখতে পাচ্ছ যে এখানে প্রত্যেকটা কার্বনের ক্ষেত্রে OH গ্রুপগুলো তোমার সাজানো থাকে। তো গ্লুকোজের ক্ষেত্রে 2 নম্বর কার্বনের ক্ষেত্রে ডান দিকে OH থাকে,
তারপরে 3 নম্বরের ডান দিকে এইচ থাকবে, 4 নম্বরের থেকে শুরু করে একদম সবগুলো ওইচ গ্রুপ থাকে, তখন তার নাম হয়ে যাবে গ্লুকোজ। কিন্তু দেখো তার পাশে একটা কম্পাউন্ড, তার নাম হচ্ছে গ্যালাক্টোজ, দুটো দেখো ফর্মুলা একই, দুটোর ক্ষেত্রে ফর্মুলা একই। তো কিন্তু দেখো একটা স্ট্রাকচারাল ডিফারেন্স আমরা দেখতে পাচ্ছি কি না, এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে 3 নম্বর 4 নম্বর কার্বনের এখানে ওইচ আছে, এখানে দেখো 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 5 নম্বর 6 নম্বর, এই 4 নম্বরের ক্ষেত্রে দেখো এখানে ওইচ এর বদলে এইচ রয়েছে, তো এই জন্য তার নাম হয়ে যাচ্ছে কি তোমার গ্যালাক্টোজ। আবার ফ্রুক্টোজের ক্ষেত্রে দেখো এখানে ফাংশনাল গ্রুপ কি রয়েছে, দেখো কিটোজ, 2 নম্বর কার্বন পজিশনে এটা কিটো ফর্ম করেছে, তো এই জন্য তার নাম হয়ে যাচ্ছে দেখো ফ্রুক্টোজ। ওকে, এটা হচ্ছে কি তোমার লিনিয়ার স্ট্রাকচার। কিন্তু এরা আবার কি করতে পারে দেখো এরকম, তারা রিং ফরমেশনও করতে পারে। কিভাবে রিং ফরমেশন করে, তার যখন হচ্ছে কি দেখো এই যে আমরা দেখতে পেলাম লিনিয়ার স্ট্রাকচারে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর কার্বন গুলো পরপর চেন আকারে রয়েছে, কিন্তু এখানে কি করছে দেখো কার্বন গুলো একটা তোমার রিং ফরমেশন করেছে। এবং যদি আমরা এই 1 নম্বর কার্বন দেখি, 2 নম্বর কার্বন দেখি, 3 নম্বর কার্বন, 4 নম্বর, 5 নম্বর, এটা 6 নম্বর, তাহলে এই দেখো 1 নম্বর কার্বনের সঙ্গে 5 নম্বর কার্বনের মধ্যে একটা বন্ড ফরমেশন হয়েছে, ঠিক আছে, দিয়ে কি করেছে দেখো আর লিনিয়ার থাকতে পারছে না, এটা হচ্ছে কি তোমার এই রিং ফরমেশন চলে আসছে। তাহলে কখন হয় না, যখন হচ্ছে কি অ্যাকোয়াটিক কন্ডিশনে থাকে, ঠিক আছে, যখন অ্যাকোয়াটিক কন্ডিশনে থাকবে তখন আর লিনিয়ার স্ট্রাকচারটা থাকতে পারে না, তখন রিং ফরমেশন করে, তখন আমরা এরকম রিং স্ট্রাকচার দেখতে পাই। তো এই জন্য আমরা এখানে বলছিলাম যে এরা হচ্ছে কি তোমার ওপেন চেন কন্ডিশনে থাকতে পারে কিংবা সাইক্লিক স্ট্রাকচারেও থাকতে পারে। এবার দেখো এই যে আমরা বলছিলাম মনোস্যাকারাইডের ক্ষেত্রে সাফিক্সে আমরা কি দেখতে পাই, এন্ড উইথ দ্য সাফিক্স অফ ওএসি, ঠিক আছে, ওএসি আমরা টার্মে ইউজ করি। কিরকম, তোমরা দেখতে পাচ্ছ ট্রাইওজ 3 কার্বন যুক্ত হলে ওএসি দেখো লাস্টে যুক্ত হয়েছে। আবার দেখো টেট্রোজ 4টা কার্বন যদি থাকে, টেট্রোজ ওএসি লাস্টে যুক্ত হয়েছে। পেন্টোজ, হেক্সোজ, হেপ্টুলোজ, ঠিক আছে, তাহলে 3 থেকে 7 পর্যন্ত কার্বন সংখ্যা থাকতে পারে এবং তারা তোমার মনোস্যাকারাইড ফর্মে আমরা দেখতে পাই। চলো এবার হচ্ছে কি তোমার যেটা আমাদেরকে বেসিক্যালি মনে রাখতে হবে সেটা হচ্ছে কি না, এদের যে স্ট্রাকচারের ক্ষেত্রে আমরা তোমার হচ্ছে কি আলফা ফর্ম এবং বিটা ফর্ম আমরা দুটো দেখতে পাই। এবারে এটা কিন্তু হচ্ছে কি অনেকটা কনফিউজিং, তোমরা দেখতে পাচ্ছ যে এই যে গ্লুকোজের ক্ষেত্রে এটা একটা গ্লুকোজের স্ট্রাকচার, এটাকে আমরা বলছি যে আলফা গ্লুকোজ, আবার নিচেটাকে আমরা বলছি বিটা গ্লুকোজ। দেখো স্ট্রাকচারালি সবই সেম, শুধু এই যে 1 নম্বর কার্বনের উপরে রয়েছে হচ্ছে কি এইচ থাকলে তখন তাকে আলফা গ্লুকোজ বলছি আমরা, আর 1 নম্বর কার্বনের হচ্ছে নিচে এইচ থাকলে তখন তাকে আমরা বিটা গ্লুকোজ বলছি। দেখো তো এই জন্য হচ্ছে কি এটা বেসিক্যালি কি কারণে হয় না, এটা হচ্ছে কি আমরা এখানে দেখব। তো দেখতে পাচ্ছ যে এখানে বলা রয়েছে যে ইফ হাইড্রোক্সিল গ্রুপ ইজ বিলো কার্বন নাম্বার 1 ইন দ্য সুগার it is said to be the alpha positions. আবার ইফ দ্য above of the plane it's said to be the beta, মানে যদি এই হাইড্রোক্সিল গ্রুপ যেটা সেটা যদি হচ্ছে কি বিলোতে থাকে মানে নিচে থাকে তাহলে হয়ে যাবে আলফা, আর যদি হচ্ছে কি উপরে থাকে তখন হয়ে যাবে কি বিটা। তো এই জন্য হচ্ছে কি আমরা প্রত্যেকটা মনোস্যাকারাইডের ক্ষেত্রে আমরা আলফা ফর্ম এবং বিটা ফর্ম এই দুটো আমরা দেখতে পাই, এবং কি হয় তারা এসিমেট্রিক আমরা ফরমেশন কিন্তু দেখতে পাচ্ছি। চলো এবার দেখো, এবার আমরা কি দেখতে পাচ্ছি দেখো না, যেমন তোমরা দেখলে এখানে ঠিক আছে কিভাবে আমরা এখানে দেখো 5 কার্বন যুক্ত রাইবোজের স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে কি তোমার এই যে এটা হচ্ছে 1 2 3 4 ফ্রুক্টোজ স্ট্রাকচারটা আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে, তো এইগুলো হচ্ছে কি এরা এইভাবে রিং ফরমেশন করে থাকে। আচ্ছা এবার যেটা আমাদেরকে মনে রাখতে হবে যে এই মনোস্যাকারাইড গুলো এরা কি ফাংশন প্লে করছে, ঠিক আছে, এদের তো আমরা স্ট্রাকচার দেখলাম, এরা কি কাজ করছে আমাদের না, এরা হচ্ছে দেখো এই সমস্ত হচ্ছে কি মনোস্যাকারাইড বিশেষ করে গ্লুকোজ, এটা হচ্ছে কি তোমার ইম্পর্টেন্ট সোর্স অফ এনার্জি, তাই না, বোথ প্ল্যান্টস এন্ড অ্যানিমেলস, ঠিক আছে, এরা কিন্তু হচ্ছে কি তোমার এনার্জির হচ্ছে কি সোর্স হিসেবে কাজ করে। তোমরা জানো যে রেসপিরেটরি সাবস্ট্রেট হিসাবে কাজ করছে কি গ্লুকোজ, এটা ফার্দার হাইড্রোলাইসিস হয়ে বা ফার্দার হচ্ছে কি তোমার তোমার কি করে এরা না তোমার হচ্ছে কি তোমার রেসপিরেশনে পার্টিসিপেট করবে এবং
এখান থেকে আমরা কি দেখতে পাই না তোমার হচ্ছে এটিপি ফর্মেশন হয়। তো এই জন্য হচ্ছে কি আমাদের যে এনার্জি রিকোয়ারমেন্ট পড়ে তার জন্য এই এনার্জি সোর্সের ইম্পর্টেন্স কম্পোনেন্ট হিসাবে কিন্তু গ্লুকোজ কাজ করছে, তাই না? এবং যদি হচ্ছে কি তোমার হচ্ছে কি গ্লুকোজ হচ্ছে কি তোমার হিউজ অ্যামাউন্টে যদি কেউ কনজিউম করে, তাহলে সেটা প্লান্ট হচ্ছে কি হিসাবে তাকে স্টোর করে জানো? প্লান্ট কি হিসাবে স্টোর করে? ওই গ্লুকোজটাকে প্লান্ট স্টোর শ্বেত সার। করছে হচ্ছে কি স্টার্চ হিসাবে। আর যদি হচ্ছে কি অ্যানিমেল যদি সেটাকে স্টোর করে, আমরা বিশেষত গ্লাইকোজেন। হচ্ছে কি গ্লাইকোজেন হিসাবে আমরা আমাদের লিভার এন্ড মাসেলের মধ্যে আমরা স্টোর করে রাখি। গ্লাইকোজেন লিভার এন্ড মাসেলের মধ্যে আমরা স্টোর করে রাখি। তো একটা জায়গায় এখানে একটা আমার জিনিস বলার আছে। তো তোমরা একটু তোমরা হচ্ছে কি খেয়াল করো যে এই যে প্লান্ট প্রথম যেটা হচ্ছে কি তৈরি করে, প্লান্ট যেটা প্রথম তৈরি করে কি তৈরি করে বলে দেখি? ফটোসিনথেসিসে তোমরা সবাই পড়েছো বা সবাই হচ্ছে কি বইতে লেখা থাকে, সবাই দেখেছো যে আমরা লিখি যে কি তৈরি করে না গ্লুকোজ তৈরি করে। কিন্তু এটা তোমরা ভুললে চলবে না, এই গ্লুকোজটা কিন্তু খুবই ক্ষণস্থায়ী একটা প্রোডাক্ট, ঠিক আছে? খুবই ক্ষণস্থায়ী। ফিউ সেকেন্ডের মধ্যে এটা কিন্তু তিনটে কম্পাউন্ডে তোমার হচ্ছে কি ফরমেশন হয়ে যায়। কি কি? একটা হচ্ছে তোমার স্টার্চ, একটা আছে কি তোমার সেলুলোজ, আর একটা আছে তোমার সুক্রোজ, ঠিক আছে? এই তিনটে কম্পাউন্ডে হচ্ছে কি তোমার ভেঙে যায়। কেন ভেঙে যায় না তারও কারণ আছে। তার কারণ হচ্ছে কি তোমার গ্লুকোজটা হচ্ছে কি তোমার রিডিউসিং সুগার। কি বললাম? এই গ্লুকোজটা হচ্ছে কি তোমার রিডিউসিং সুগার, যার কারণে এই স্টার্চ, সেলুলোজ এবং সুক্রোজে ভেঙে যাচ্ছে। এবং এই তিনটে যে কম্পাউন্ডে যে ফার্দার তোমার হচ্ছে কি ফরমেশন হচ্ছে, তার পিছনে কারণ কি না এই স্টার্চটাকে হচ্ছে কি প্লান্ট কি করছে? স্টোর করছে। সেলুলোজটাকে হচ্ছে কি সেল ওয়াল তৈরি করছে। আর এই যে সুক্রোজটাকে তৈরি করছে, এটা কি কাজে লাগে জানো? সুক্রোজটা এটা হচ্ছে তোমার ট্রান্সপোর্ট করার জন্য, ট্রান্সপোর্ট করে স্যার, ট্রান্সপোর্ট। ট্রান্সপোর্ট করার জন্য, ঠিক আছে? তো এই নাহলে তিনটে গ্লুকোজ তো হ্যাঁ, ট্রান্সপোর্ট করতে পারবে না, রিডিউসিং সুগার, ওখানে জল যুক্ত হয়ে গেলে ও বেশি দূর পর্যন্ত যেতে পারবে না। ইয়েস, তাহলে রিডিউসিং সুগারের কারণে এই তিনটে কম্পাউন্ডে ভেঙে যায়। তো প্যারালালি যদি আমরা দেখি আমাদের হিউম্যানের ক্ষেত্রে, আমরা যে কার্বোহাইড্রেট কনজিউম করি আলটিমেট সেটা কিন্তু গ্লুকোজে কনভার্ট হয়, তোমরা সবাই জানো। কিন্তু আমাদের ক্ষেত্রে তাহলে কি আমাদের প্রবলেম হয় না কেন? গ্লুকোজ তো রিডিউসিং সুগার। না, আমাদের ক্ষেত্রে প্রবলেমটা হয় না এই কারণে, কারণ আমরা একটা স্পেসিফিক কনসেন্ট্রেশন অফ গ্লুকোজ সবসময় ব্লাডে আমরা রাখি। তার বেশিও রাখি না, তার কমও রাখি না। বেশি হয়ে গেলেও বিপদ, কম হয়ে গেলেও বিপদ। আমরা এই যে বেশি কম রেগুলেশন আমরা করতে পারছি, ঠিক আছে, একটা স্টেটিক কন্ডিশনে আমরা এটাকে মেনটেন করে রাখছি, তার জন্য আমাদের হরমোনাল সিস্টেম রয়েছে। তোমরা নিশ্চয়ই জানো যে আমাদের ইনসুলিন আর হচ্ছে কি গ্লুকাগন, এই দুটো হচ্ছে কি আমাদের হরমোন, এই ব্লাডের গ্লুকোজ লেভেলটাকে আমরা রেগুলেট করতে পারি। আমাদের একটা হরমোনাল রেগুলেশন রয়েছে। আমাকে কেউ বলে দেখি যে 100 ml যদি ব্লাড নেওয়া হয় তাতে গ্লুকোজ কত থাকে নর্মাল মানুষের ক্ষেত্রে? গ্লুকোজের 80 কনসেন্ট্রেশন থেকে কত? 100 মিলিগ্রাম। হ্যাঁ, কত 80 থাকে? থেকে 100 মিলিগ্রাম। 80 থেকে 120 থাকে। কি 80 ওটা? থেকে 110। 80 100? থেকে 120 মিলিগ্রাম এমজি। হ্যাঁ, এটা যে কি একটা গ্রাম বলছিল, গ্রাম নয় বাবা, এটা হচ্ছে এমজি, ঠিক আছে? এটা হচ্ছে কি তোমার এই পরিমাণটা হচ্ছে কি সবসময় আমরা মেনটেন করি। এর যদি কম হয়ে যায় দেখবে তখন হচ্ছে কি তোমার লো ব্লাড সুগারের কারণে সে মাথা ঘুরে পড়ে যাবে। আবার যদি বেশিও হয়ে যায় তখন দেখবে তার ব্লাড সুগার হয়ে যাবে, ঠিক আছে? তো এই জন্য আমরা কি করি সবসময় এই কনসেন্ট্রেশনটাকে আমরা মেনটেন করার চেষ্টা করি, কারণ আমাদের এই হরমোনাল রেগুলেশন রয়েছে। প্ল্যান্টের ক্ষেত্রে তো সেরকম হরমোনাল কোনো রেগুলেশন নেই। তো ওরা কি করে কিন্তু এই যে দেখতে পাচ্ছ যে আমরা ফটোসিনথেসিস পড়ানোর সময় সুন্দরভাবে লিখে দিই যে তোমার হচ্ছে কি কার্বন ডাই অক্সাইড CO2 ফটোসিনথেসিস করছে, প্রেজেন্স অফ লাইট এন্ড ক্লোরোফিল। তো সেখানে আমরা দেখাচ্ছি যে গ্লুকোজ তৈরি হচ্ছে, কিন্তু সেই গ্লুকোজটা কিন্তু ক্ষণস্থায়ী একটা প্রোডাক্ট, সেটা মানে সাডেনলি চেঞ্জ হয়ে যাচ্ছে স্টার্চ, সেলুলোজ এবং সুক্রোজে। কেন না মনে রাখবে গ্লুকোজটা আছে রিডিউসিং সুগার, তো এই তিনটে কম্পাউন্ডে ভেঙে যাচ্ছে। আর আমাদের ক্ষেত্রে এটা কিন্তু হচ্ছে কি আমরা ট্রান্সপোর্ট করছি কি হিসাবে? আমরা কিন্তু গ্লুকোজ হিসাবেই ট্রান্সপোর্ট করছি। এবং যদি আমাদেরকে সঞ্চয় করে রাখতে হয় তাহলে আমরা কিন্তু আমাদের লিভার আর মাসেলের মধ্যে আমরা
গ্লাইকোজেন হিসাবে কনভার্ট করে তাকে আমরা স্টোর করি। ঠিক আছে, আর আমাদের এই গ্লুকোজ যে ট্রান্সপোর্ট হচ্ছে বা আমরা গ্লুকোজটাকে হচ্ছে কি তৈরি করছি, এর পিছনে হচ্ছে কি কারণ হচ্ছে কি না, যেহেতু আমাদের হরমোনাল রেগুলেশন রয়েছে, আমরা সেটাকে একটা নির্দিষ্ট কনসেন্ট্রেশনটাকে মেনটেন করে রাখতে পারি। চলো এবার কি বলছে দেখো, the presence of galactose in the milk sugar and fructose in the fruits and honey makes these foods sweet। ঠিক আছে, তো শুধু যে হচ্ছে কি আমরা গ্লুকোজটাকেই এনার্জি রিকোয়ারমেন্টের জন্য এটাকে লাগছে তা নয়, আমরা হচ্ছে কি তোমার মিল্কের ক্ষেত্রে গ্যালাক্টোজ থাকছে, ফ্রুটস এর মধ্যে ফ্রুক্টোজ থাকছে, এগুলো আমরা কিন্তু আমরা মানে এই যে হচ্ছে কি তোমার প্রোডাক্ট হিসাবে আমরা গ্রহণ করছি। আর রাইবোজ তো ফেমাস একটা হচ্ছে কার্বোহাইড্রেট, তোমরা জানো। তার কারণ হচ্ছে কি রাইবোজ না থাকলে কিন্তু আমাদের যে নিউক্লিক অ্যাসিডের যে কম্পোনেন্ট সেটা কিন্তু আমরা পেতাম না। কারণ ডিএনএ বলো আরএনএ বলো, ডিএনএ এর ক্ষেত্রে আমরা ডিঅক্সিরাইবোজ দেখতে পাই, আর আরএনএ এর ক্ষেত্রে আমরা রাইবোজ সুগার দেখতে পাই। এটা কিন্তু একটা স্ট্রাকচারাল কম্পোনেন্ট অফ নিউক্লিক অ্যাসিড, এটাও তোমাদেরকে মনে রাখতে হবে। সেই সঙ্গে দেখো আরো কিছু বলছে, যেমন মেনোস ইজ দ্য কনস্টিটিউয়েন্ট অফ মিউকোপ্রোটিন অ্যান্ড গ্লাইকোপ্রোটিনস, যেটা আমাদের ক্ষেত্রে কি হয়, প্রপার ফাংশনিং অফ দ্য বডি, এই এর পারপাসের জন্য আমাদের এই গ্লাইকোপ্রোটিন বা মিউকোপ্রোটিন গুলো কিন্তু দরকার পড়ে। তো তার জন্য মেনোস লাগবে, মেনোস ওয়ান টাইপ অফ মনোস্যাকারাইড। তো এই জন্য হচ্ছে কি তোমরা বলতে পারো যে মনোস্যাকারাইড আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা কম্পোনেন্ট হিসাবে কাজ করছে। চলো এবার হচ্ছে কি তোমরা জানো যে দুটো মনোস্যাকারাইড পরস্পর যখন হচ্ছে কি গ্লাইকোসাইডিক বন্ডের মাধ্যমে যুক্ত হয়, তখন আলটিমেট আমরা দেখতে পাই যে এই ডাইস্যাকারাইড তৈরি করে। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ এখানে একটা গ্লুকোজ বা একটা ফ্রুক্টোজ। তো এই গ্লুকোজ আর ফ্রুক্টোজ দেখো পরস্পর হচ্ছে কি 1 নম্বর আর এখানে 2 নম্বর কার্বনের যে এই যে ওইচ এর ওইচ, এখানে ওই এইচ যখন হচ্ছে কি পরস্পর যুক্ত হচ্ছে, 1 মলিকুলস ওয়াটার রিলিজ হয়, আলটিমেট দেখতে পাচ্ছ এখানে একটা বন্ড ফরমেশন করছে। এই যে বন্ডটাকে আমরা কি বলি না, গ্লাইকোসাইডিক বন্ড বলি। গ্লাইকোসাইডিক আমরা বন্ড দেখতে পাচ্ছি। তাহলে দুটো মনোস্যাকারাইড পরস্পর গ্লাইকোসাইডিক বন্ড ফরমেশনের মাধ্যমে তারা ডাইস্যাকারাইড তৈরি করছে। এবং এই ডাইস্যাকারাইড তৈরি করার ফলে তারা এখানে ক্লাসিফিকেশনে 2 নম্বর টাইপস আমরা দেখতে পাচ্ছি। এবার এরা যে শুধুমাত্র যে এই যে 1 2 কার্বনের মধ্যে যে ফরমেশন করছে তা নয়, 1 4 বা 1 6 এইরকম হচ্ছে কার্বনের মধ্যে আমরা বন্ডিং ফরমেশনও দেখতে পাই। তো তার উপর ডিপেন্ড করবে হচ্ছে কি তোমার টাইপস অফ তোমার হচ্ছে কি ডাইস্যাকারাইড। তো যাই হোক, তো তোমাদের যেটা হচ্ছে কি বেসিক্যালি মনে রাখতে হবে ডাইস্যাকারাইডের ক্ষেত্রে এই যে টেবিলটা করে দেওয়া হয়েছে, এই টেবিলটাকে ভালো করে তোমাদেরকে মনে রাখতে হবে। কেন? কিছুই না, তোমাকে সিম্পল একটা কোশ্চেন দিয়ে দেবে যে সুক্রোজ হাইড্রোলাইসিস করে কি কি তৈরি করছে। তাহলে সুক্রোজ তোমরা দেখতে পাচ্ছ, সুক্রোজ যদি হচ্ছে কি তোমার ডাইস্যাকারাইড, এটা যদি হাইড্রোলাইসিস হয় তাহলে দেখবে গ্লুকোজ আর ফ্রুক্টোজ তৈরি করবে। ল্যাকটোজ গ্যালাক্টোজ আর গ্লুকোজ তৈরি করবে। এইগুলো মনে রাখবে আর কি, এইগুলোই কোশ্চেন হয়। ঠিক আছে, মল্টোজ কি করে না, মল্টোজ হচ্ছে কি তোমার গ্লুকোজ প্লাস গ্লুকোজ। ট্রিহোলোজ কি করছে দেখো, গ্লুকোজ প্লাস গ্লুকোজ, দুটোই একই হয়ে গেল তোমাদের মনে হতে পারে, বা এক্ষেত্রেও দেখো গ্লুকোজ প্লাস গ্লুকোজ। কিন্তু দেখো এই যে একটু আগে বলছিলাম যে সবসময় যে হচ্ছে কি 1 2 বা 1 4 তোমার হচ্ছে কি বন্ড করবে তা নয়। দেখতে পাচ্ছ যে দুটো হচ্ছে কি গ্লুকোজ যদি আলফা 1 4 গ্লাইকোসাইডিক বন্ড করে তখন তৈরি হচ্ছে কি মল্টোজ। আবার দুটো গ্লুকোজ যখন আলফা 1 কার্বনের সঙ্গে হচ্ছে কি বন্ড তৈরি করে তখন হয়ে যাবে ট্রিহোলোজ। আবার হচ্ছে কি সেলোবায়োজ তৈরি করছে দেখো, বিটা 1 4 লিঙ্কে যদি করে তখন হচ্ছে কি সেলোবাইলোজ। আবার হচ্ছে কি জেনিটোবায়োজ, এটা তৈরি করছে দেখো গ্লুকোজই, কিন্তু বিটা 1 6 লিঙ্কেজ মানে বিটা 1 6 গ্লাইকোসাইডিক বন্ডের মাধ্যমে তারা এই জেনিটোবায়োজ তৈরি করছে। চলো ঠিক একইভাবে এরও ফাংশন আমরা দেখতে পাচ্ছি। মেনলি হচ্ছে কি, আচ্ছা এর সঙ্গে আমি একটা জিনিস তোমাদেরকে স্কিপ করে গেলাম, কারণ হচ্ছে কি এই যে জিনিসটা যে তোমার এখানে রয়েছে না রিডিউসিং সুগার আর নন রিডিউসিং সুগার, এটা আমি পরে পড়াচ্ছি, কারণ এটার জন্য আলাদা একটা তোমার টপিক করে দেওয়া হয়েছে, কারণ তোমাদের সিলেবাসে যেহেতু রয়েছে আমি রিডিউসিং সুগার আর নন রিডিউসিং সুগারটাকে আলাদাভাবে এখানে পড়ানো হবে। তো এই জন্য আমি আর এখানে পড়লাম না। ঠিক আছে, এখানে আমি না বলে আমি স্কিপ করে গেলাম। তো জাস্ট তোমরা ফাংশনটা দেখো যে এখানে বলছে যে ঠিক একইভাবে সুক্রোজটাও কিন্তু হচ্ছে কি তোমার এনার্জি সোর্স হিসাবে কাজে লাগে। তার পাশাপাশি তোমাদের একটু আগে বলছিলাম প্লান্ট হচ্ছে সুক্রোজ তৈরি করছে ফর ট্রান্সপোর্ট পারপাস। ঠিক আছে, ল্যাকটোজ ইজ দ্য মেজর সোর্স অফ এনার্জি ইন অ্যানিমেলস।
ঠিক আছে, মল্টোজের ক্ষেত্রেও সেই একই ইন্টারমিডিয়েট একটা স্টার্চ এন্ড গ্লাইকোজেনের হচ্ছে কি একটা ইন্টারমিডিয়েট হচ্ছে কি প্রোডাক্ট তৈরি করে। আর ট্রিহোলোজটা হচ্ছে কি এসেনশিয়াল এনার্জি সোর্স ইন দা ইনসেক্ট। তারপর হচ্ছে কি তোমার এই যে সেলো বায়োস যেটা হচ্ছে কি তোমার কার্বোহাইড্রেট মেটাবলিজমস এর জন্য মানে এসেনশিয়াল একটা কম্পোনেন্ট। তো এরকম ভাবে সবগুলোই কিন্তু কিছু না কিছু ভাবে হেল্প করছে, ঠিক আছে, মেটাবলিজমসে কিন্তু হেল্প করছে। চলো ঠিক একইভাবে যদি আমরা অলিগোস্যাকারাইড দেখি, এখানে দেখতে পাচ্ছ যে 3 to 10, কারণ তোমার হচ্ছে কি দুটো হয়ে গেলে তোমার হয়ে যাবে কি ডাইস্যাকারাইড, তাহলে 3 to 10 তোমার হচ্ছে মনোস্যাকারাইড যদি পরস্পর গ্লাইকোসাইডিক বন্ডের মাধ্যমে যুক্ত হয় তখন আমরা দেখতে পাবো কি অলিগোস্যাকারাইডস। ঠিক আছে, এই অলিগোস্যাকারাইডের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে এই যে দেখতে পাচ্ছ এখানে যে এন লিঙ্কড অলিগোস্যাকারাইড আমরা দেখতে পাই, আবার কিছু হচ্ছে ও লিঙ্কড অলিগোস্যাকারাইড আমরা দেখতে পাই। কিরকম জিনিসটা এটা একটু বুঝে নিতে হবে। তো এই ও লিঙ্কড আর এন লিঙ্কড টাইপস অফ অলিগোস্যাকারাইড বলতে আমরা কি বুঝি, ঠিক আছে, এই দুটো টাইপসের জিনিসটা মাথায় রেখে নাও। তো দেখতে পাচ্ছ যে এই যে অলিগোস্যাকারাইড আমরা বলছি যে এন লিঙ্কড, এর কারণ কি না, এটা বেসিক্যালি তোমার এসপারাজাইন ভায়া এ বিটা লিঙ্কেজ টু দ্য এমাইন নাইট্রোজেন অফ দ্য সাইড চেন। ঠিক আছে, মানে এই যে অলিগোস্যাকারাইডে আমরা দেখতে পাচ্ছি 3 থেকে 10টি তোমার হচ্ছে মনোস্যাকারাইড তো যুক্ত থাকে। তো সেখানে একটা ইয়ে তোমার হচ্ছে সাইড চেন হিসাবে আমরা নাইট্রোজেন হচ্ছে কি এমাইন নাইট্রোজেন হচ্ছে কি যুক্ত থাকে। এবং এটা বেসিক্যালি আমরা ইউক্যারিওটস এর ক্ষেত্রে যখন তোমার ইয়ে এন্ডোপ্লাজম রেটিকুলামের যদি আমরা মেমব্রেন দেখি ওখানে আমরা দেখতে পাই। তো সেজন্য হচ্ছে কি আমরা বলতে পারি যে এই যে তোমার হচ্ছে কি স্ট্রাকচারটা, হোয়ার ইজ দ্য প্রোক্যারিওটস, ইট ইজ ওকার ইন দ্য প্লাজমা মেমব্রেন। প্লাজমা মেমব্রেনে হচ্ছে কি তোমার প্রোক্যারিওটস এর ক্ষেত্রে দেখতে পাবো, আর যদি ইউক্যারিওটস হয় তাদের এন্ডোপ্লাজম রেটিকুলামের মেমব্রেনে আমরা এই এন লিঙ্ক হচ্ছে কি তোমার অলিগোস্যাকারাইড হচ্ছে আমরা দেখতে পাবো। এবারে দেখো ও লিঙ্ক অলিগোস্যাকারাইড এটা কি জিনিস না, এটা হচ্ছে দেখো ঠিক একইভাবে it is involves the attachment of the oligosaccharides to threonine or serine on the hydroxyl group of the side chain। ঠিক আছে, মানে এই যে হাইড্রোক্সিল গ্রুপটা থাকে তাতে হচ্ছে কি সেরিন বা থ্রিওনিন যদি যুক্ত হয় তখন তার নাম হয়ে যাবে কি ও লিঙ্কড। এখানেও সেই হাইড্রোক্সিল গ্রুপের সঙ্গে হচ্ছে সাইড চেনে আমরা কি দেখতে পেয়েছিলাম না তোমার এমাইন নাইট্রোজেন যদি যুক্ত হয়ে যায়, আর এখানে আমরা দেখতে পেলাম যে যদি থ্রিওনিন বা সেরিন যে অ্যামাইনো অ্যাসিড যদি যুক্ত থাকে তখন তার নাম হয়ে যাবে কি ও লিঙ্কড। এটা কোথায় দেখতে পাবে, দেখো আমরা হচ্ছে কি এই ও লিঙ্কড অলিগোস্যাকারাইডটা দেখতে পাবো গোলগি অ্যাপারেটাস। ঠিক আছে, হোয়ার মনোস্যাকারাইডস ইউনিটস আর এডেড টু দ্য কমপ্লিট পলিপেপটাইড চেন। যাই হোক, তো গোলগি অ্যাপারেটাসের ক্ষেত্রে আমরা ও লিঙ্ক দেখতে পাবো, আর এন লিঙ্ক হচ্ছে অলিগোস্যাকারাইড যেটা আমরা ইউক্যারিওটস এর ক্ষেত্রে এন্ডোপ্লাজম রেটিকুলামের মেমব্রেনে আর প্রোক্যারিওটিকের হচ্ছে প্লাজমা মেমব্রেনে আমরা দেখতে পাবো। ফাংশন কি দেখো অলিগোস্যাকারাইডস এর ক্ষেত্রে না, দেখো এটা বেসিক্যালি কি করে না তোমার গ্লাইকোপ্রোটিনস আর কার্বোহাইড্রেটস অ্যাটাচ টু দ্য প্রোটিনস, মানে যে সমস্ত হচ্ছে কি তোমার প্রোটিনের সঙ্গে কার্বোহাইড্রেট যুক্ত হয় তখন তাকে আমরা গ্লাইকোপ্রোটিন বলি। তো তো সেখানে কিন্তু হচ্ছে কি আমরা এই অলিগোস্যাকারাইড ফরমেশনে যুক্ত থাকি। তো এরা বেসিক্যালি দেখো এই জন্য আমরা যে সারফেস রিসেপ্টর বা তোমার হচ্ছে কি সেল এডেশন মলিকুলস তৈরি করার জন্য, ইমিউনোগ্লোবিন তৈরি করার জন্য, ঠিক আছে, টিউমারের অ্যান্টিজেন তৈরি হওয়ার জন্য এইগুলো কিন্তু হচ্ছে কি পার্টিসিপেট করছে। হুম, চলো এবার হচ্ছে কি আমরা চলে আসবো কি না তোমার হচ্ছে কি আচ্ছা আরেকটা জিনিস, অলিগোস্যাকারাইডস গুলো হচ্ছে কি কম্পোনেন্ট অফ দ্য ফাইবার ফ্রম প্ল্যান্ট টিস্যুস। ঠিক আছে, প্ল্যান্টের যে টিস্যুতে যে ফাইবার থাকে সেই ফাইবারের ফরমেশনের জন্যও কিন্তু অলিগোস্যাকারাইড গুরুত্বপূর্ণ। এবার আমরা দেখবো পলিস্যাকারাইড। পলিস্যাকারাইডের ক্ষেত্রে আমরা নাম্বার অফ যে মনোস্যাকারাইডের সংখ্যা দেখতে পাই সবাই তোমরা জানো মোর দেন 10। ঠিক আছে, এবং পরস্পর হচ্ছে কি তারা তোমার হচ্ছে কি যদি গ্লাইকোসাইডিক বন্ডের মাধ্যমে যুক্ত হয়ে তারা এরকম পলিস্যাকারাইড তৈরি করে। এবারে এই পলিস্যাকারাইডকে না আমরা ক্লাসিফিকেশনে ভাগ করি, একটু দেখে নাও তোমরা। তো পলিস্যাকারাইডকে আমরা এই ছকটা দেখে নাও, আমরা দুটো ভাগে ভাগ করি। একটা দেখতে পাচ্ছ যে হোমো পলিস্যাকারাইডস আর হেটারো পলিস্যাকারাইড। ঠিক আছে, তো এই পলিস্যাকারাইড দুটো ভাগ আমরা কি করে করলাম না, দেখো আমরা বলছি যে নাম্বার অফ মনোস্যাকারাইড যদি 10 হয় মানে 10 এর বেশি হয় তখন তাকে আমরা বলছি কি পলিস্যাকারাইড। তো এই যে 10 কথাটা 10 এর বেশি বললাম, সেই নাম্বার অফ মনোস্যাকারাইড যদি 10 এর বেশি হয় তারা যদি একই রকমের মনোস্যাকারাইড হয়, ঠিক আছে, তারা যখন একই ধরনের মনোস্যাকারাইড হবে তখন তার নাম হয়ে যাবে কি
এই হোমোপলিস্যাকারাইড। আর তারা যখন হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ মনোস্যাকারাইড থাকে তখন তার নাম হয়ে যাবে হেটারোপলিস্যাকারাইড। এবার এই হোমোপলিস্যাকারাইডটাকে আমরা দেখো দুটো ভাগে ভাগ করছি, একটা স্টোরেজ হোমোপলিস্যাকারাইড, একটা স্ট্রাকচারাল হোমোপলিস্যাকারাইড। স্টোরেজের মধ্যে যদি প্ল্যান্টের ক্ষেত্রে হয় একটু আগেই বলা হয়েছে, যেমন স্টার্চ, আর যদি অ্যানিমেল হয় তাহলে গ্লাইকোজেন। আবার স্ট্রাকচারাল পলিস্যাকারাইড হোমোপলিস্যাকারাইডের ক্ষেত্রে প্ল্যান্টের ক্ষেত্রে আমরা দেখতে পাই সেলুলোজ, আর অ্যানিমেলের ক্ষেত্রে আমরা দেখতে পাবো কি কাইটিন। কি বলা বুঝতে পারলে? তাহলে এইগুলো হচ্ছে কি তোমার এই যে স্টার্চ, গ্লাইকোজেন, সেলুলোজ, কাইটিন, এগুলো কিন্তু সমস্তটাই এরা হোমোপলিস্যাকারাইডের মানে টাইপস আর কি বা এক্সাম্পল। আর হেটারোপলিস্যাকারাইডের ক্ষেত্রে দেখতে পাচ্ছ, হ্যাঁ, তো হচ্ছে কি হেপারিন বা কন্ড্রিওটিন সালফেট, হায়ালুরোনিক অ্যাসিড, হ্যাঁ, ক্যারাটেন সালফেট, এগুলো সমস্ত কিন্তু হচ্ছে কি তোমার হেটারোপলিস্যাকারাইড, এবং এরা ওয়ান টাইপে হচ্ছে কি তোমার মিউকোপলিস্যাকারাইড হিসাবেও কাজ করে। তো সেক্ষেত্রে হচ্ছে কি এই যে ক্লাসিফিকেশনটাকে ভালো করে দেখবে। চলো এবার হচ্ছে যেটা আমাদেরকে বেসিক্যালি পড়তে হবে সেটা হচ্ছে কি তোমার আহ, এদের যে হচ্ছে কি তোমার যেমন হচ্ছে কি আমরা বিভিন্ন যে টাইপস গুলো বললাম তারা কি কি নিয়ে গঠিত হয় সেই জিনিসগুলো সম্বন্ধে হচ্ছে কি আমাদেরকে একটু দেখতে হবে। স্টোরেজের ব্যাপারটা তো আমি বললাম, আমি আর বিস্তারিত আলোচনা করছি না। তোমরা জাস্ট হচ্ছে কি এদের আহ এখানে হচ্ছে কি আমরা কাইটিনের কথাটা বলেছি, স্টার্চের কথাটা বলা হয়েছে, বা সেলুলোজের কথাটা বলা হয়েছে। যেমন সেলুলোজ তোমরা জানো যে এটা হচ্ছে কি তোমার গ্লুকোজের পলিমার, এবং এই যে পলিমার গুলো তারা হচ্ছে β14 লিঙ্কেজের মাধ্যমে যুক্ত থাকে, এবং এই সেলুলোজ মোস্ট অ্যাবান্ডেন্ট হচ্ছে কি একটা অর্গানিক কম্পাউন্ড ইন দা বায়োস্ফিয়ার। মানে আমাদের বায়োস্ফিয়ারে সবচেয়ে বেশি হচ্ছে কি যে তোমার হচ্ছে কি পলিস্যাকারাইড দেখতে পাওয়া যায় তার নাম হচ্ছে কি, বা কার্বোহাইড্রেট দেখতে পাওয়া যায় তার নাম হচ্ছে কি সেলুলোজ, তাই না? কারণ তোমরা তো বুঝতেই পারছো যে প্ল্যান্টের যেহেতু থাকে তো সেই জন্য হচ্ছে কি সবচেয়ে বেশি এটা আমরা দেখতে পাবো। এবং তোমার দেখতে পাচ্ছ হচ্ছে কি কাইটিন, কাইটিনের ক্ষেত্রেও তোমরা জানো যে এটা আহ, এই যে লং চেন পলিমার অফ এন এসিটাইল ডি গ্লুকোসামাইন, ঠিক আছে? এবং এটা পরবর্তীকালে এই যে তৈরি করছে কি দিয়ে না 1,4 গ্লাইকোসাইড, β14 গ্লাইকোসাইডিক বন্ডের মাধ্যমে এরা যুক্ত হতে পারে। এবং এটা সেকেন্ড মোস্ট অ্যাবান্ডেন্ট ন্যাচারাল বায়োপলিমার আফটার সেলুলোজ। সেলুলোজের পরে হচ্ছে কি সেকেন্ড অ্যাবান্ডেন্ট হচ্ছে কি তোমার পলিমার হিসাবে বায়োপলিমার হিসাবে কাজ করছে কে না কাইটিন। ঠিক স্টার্চের ক্ষেত্রেও তোমাদেরকে বলা হলো যে এরা তোমার হচ্ছে কি ডি গ্লুকোজ, এরা পরস্পর হচ্ছে কি তোমার এই যে আলফা লিঙ্কেজের মাধ্যমে যুক্ত হবে, এবং এটা মোস্ট অ্যাবান্ডেন্ট পলিস্যাকারাইড ফাউন্ড ইন প্লান্টস, ঠিক আছে? এবং এটা হচ্ছে কি তোমার প্লান্টের ক্ষেত্রে আমরা স্টোরেজ মেটেরিয়াল হিসাবে আমরা দেখতে পাই। ওকে, এই জিনিসগুলো জাস্ট মনে রাখবে। আচ্ছা, যেটা আমি স্কিপ করে গেছিলাম তোমাদেরকে বলছিলাম যে আমরা হচ্ছে কি তোমার রিডিউসিং সুগার এবং নন রিডিউসিং সুগারটাকে আলাদা করে করব। কারণ কেন না এই জায়গা থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে, এই জন্য আমাদেরকে পড়তে হবে। তো রিডিউসিং সুগার আর নন রিডিউসিং সুগার যেটা তোমরা হয়তো পড়েছো সবাই, কিন্তু আজকে আমরা পুরো ডিটেলসটাই দেখে নেব। রিডিউসিং সুগার আমরা কাকে বলি প্রথম কথা, তাহলে রিডিউসিং সুগার হচ্ছে তারাই যাদের ক্ষেত্রে দেখতে পাচ্ছ যে আহ, যারা হচ্ছে কি তোমার ডোনেটস মানে ইলেকট্রনটাকে ডোনেট করতে পারে এনাদের কোনো কেমিক্যাল সাবস্টেন্সকে। কেন না তাদের ক্ষেত্রে ফ্রি এলডিহাইড কিংবা কিটোন গ্রুপ থাকে। কি বলা বুঝতে পারলে? তাহলে যে সমস্ত সুগার মলিকুলস যারা ইলেকট্রন ডোনেট করতে পারে অন্য কোনো কেমিক্যাল সাবস্টেন্সকে, কেননা যদি তাদের ফ্রি এলডিহাইড কিংবা কিটোন গ্রুপ থাকে। এবং দিস ফাংশনাল গ্রুপস ক্যান বি আন্ডারগো অক্সিডেশন রিডাকশন রিয়াকশন। বুঝতে পারলে? তো এই সমস্ত হচ্ছে কি তোমার ফাংশনাল গ্রুপ থাকার কারণে তারা অক্সিডেশন রিডাকশন রিয়াকশনে পার্টিসিপেট করতে পারে। এবং যদি আমরা সিম্পল উদাহরণ দেখি, তোমরা জানো গ্লুকোজ, মল্টোজ, এগুলো সমস্ত হচ্ছে কি তোমার রিডিউসিং সুগারের মধ্যে পড়ছে। এবং বলছে দেখো দে হ্যাভ এন ওপেন চেন ফর্ম উইথ এন এলডিহাইড গ্রুপস ওর ফ্রি তোমার হেমি এসিটাল গ্রুপস, ঠিক আছে? তাহলে এদের ক্ষেত্রে আমরা ওপেন চেন ফরমেশনে এলডিহাইড গ্রুপ বা এই যে বললাম আমি ফ্রি হেমি এসিটাল গ্রুপ থাকার কারণে তারা কিন্তু রিডিউসিং সুগার হিসাবে কাজ করছে। এবং দেখো অ্যানোমারি কার্বন অফ সুগার ক্যান বি ইউজড টু আইডেন্টিফাই দ্য সুগার টাইপস।
মানে ওদের অ্যানোমারি কার্বনটা দেখে আমরা কিন্তু কোন সুগারের টাইপস সেটা আমরা কিন্তু আন্দাজ করতে পারি বা জানতে পারি। হুম। এবং বলছে দেখো রিডিউসিং সুগার ইফ ইট হ্যাজ এন ওইচ গ্রুপস অ্যান্ড ইট ইজ অ্যানোমেরিক কার্বনস। ঠিক আছে, যদি তার ওইচ গ্রুপটা থাকে তাহলে সেটা অ্যানোমেরিক কার্বন হিসাবে আমরা সেই কার্বনটাকে দেখতে পাই। আর যদি কম্পারেটিভলি আমরা ডেফিনেশন দেখি নন রিডিউসিং সুগারের ক্ষেত্রে, ঠিক উল্টোটা হবে। যাদের ক্ষেত্রে যারা ইলেকট্রনটাকে হচ্ছে কি ডোনেট করতে পারবে না, কেন না যেহেতু তাদের ক্ষেত্রে কোনো ফ্রি এলডিহাইড কিংবা কিটোন গ্রুপ থাকে না। বুঝতে পেরেছো তো? তো সেই সমস্ত হচ্ছে কি সুগারকে আমরা নন রিডিউসিং সুগার বলবো। এবং এরা বেসিক্যালি কি হয় দেখো না, এরা তোমার হচ্ছে কি এদের যে কার্বক্সিল গ্রুপ যেটা সেটা পার্টিসিপেট করে যাচ্ছে কিসে না গ্লাইকোসাইডিক লিঙ্কেজ ফরমেশনের জন্য। ঠিক আছে, তো এই জন্য এদের ক্ষেত্রে আমরা দেখো দ্যাট প্রিভেন্টস দ্য মলিকুলস ফ্রম অ্যাক্টিং এজ এ রিডিউসিং এজেন্ট। যেহেতু তাদের হচ্ছে কি ফ্রি কার্বক্সিল গ্রুপের যে তোমার হচ্ছে কি ওইচ গ্রুপ সেটা পার্টিসিপেট করে যাচ্ছে কিসে না গ্লাইকোসাইডিক বন্ড ফরমেশনের জন্য। তো এই জন্য যেমন হচ্ছে কি সুক্রোজ, ভার্বিনোজ বা তোমার ট্রিহোলোজ, হ্যাঁ, রেফিনোজ, এই সমস্ত সুগারকে আমরা কি বলি রিডিউসিং সুগার, নন রিডিউসিং সুগার। কেন না এরা হচ্ছে কি তোমার ফ্রি এলডিহাইড এবং কিটোন গ্রুপ থাকে না, এদের কার্বক্সিল গ্রুপগুলো গ্লাইকোসাইডিক বন্ড ফরমেশনের জন্য পার্টিসিপেট হয়ে যায়। তো যার কারণে এদের ক্ষেত্রে আমরা কোনোভাবে এদেরকে দেখো এই যে নন রিডিউসিং সুগার ক্যান বি কনভার্টেড ইনটু রিডিউসিং সুগার থ্রু অ্যাসিড হাইড্রোলাইসিস ওর এনজাইমেটিক হাইড্রোলাইসিস। দেখো তাহলে এই পয়েন্টটা কিন্তু মাথায় রাখবে তোমরা, তাই না? কেন বলো দেখি, যে যদি তোমাদেরকে কেউ জিজ্ঞাসা করে যে নন রিডিউসিং সুগার কি রিডিউস সুগারের, বা একটা স্টেটমেন্ট দিয়ে দিল যে রিডিউসিং সুগার ক্যান বি কনভার্টেড ইনটু তোমার হচ্ছে রিডিউসিং সুগার, তাহলে এই স্টেটমেন্টটা তোমরা যদি না জানো তাহলে তোমার হচ্ছে কি কনফিউশন, যেটা ঠিক না ভুল এরকম হতে পারে যে নন রিডিউসিং সুগার থেকে রিডিউসিং সুগার হতে পারে। কখন হতে পারে না যদি হচ্ছে একটা নন রিডিউসিং সুগারের মধ্যে অ্যাসিড হাইড্রোলাইসিস ঘটে বা এনজাইমেটিক হাইড্রোলাইসিস ঘটে, তখন কিন্তু সে রিডিউসিং সুগারে কিন্তু কনভার্টেড হতে পারে। এটা কিন্তু মাথায় রাখবে, এই পয়েন্টটা থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে। হ্যাঁ, দেখতে পাচ্ছ এখানে নন রিডিউসিং সুগারে হাইড্রোক্সিল গ্রুপটা পার্টিসিপেট করে যাচ্ছে যে এই যে 1-2 বন্ড ফরমেশনের জন্য। এখানে তার আর হচ্ছে কি তোমার এলডিহাইড বা কিটো গ্রুপ নেই, আর এদের ক্ষেত্রে দেখো এলডিহাইড কিটো গ্রুপ থাকার জন্য এরা কিন্তু রিডিউসিং সুগার হিসাবে পরিচিত। চলো, তো আপাতত হচ্ছে কি এই জিনিসটাই তোমাদেরকে জানো। যাই হোক, একটা ডিফারেন্স রেখেছিলাম, কোনো কারণে এটা বাদ চলে গেছে, দাঁড়াও দেখিয়ে দিচ্ছি। আমি একটা ডিফারেন্স করে দিয়েছিলাম, কোথায় গেল রে বাবা? এই যে এই ডিফারেন্সটা কোনো কারণে উড়ে গেছে, আমি দিয়ে দেবো তোমাদেরকে। এই ডিফারেন্সটা হচ্ছে কি একটু দেখে নাও। প্রথম কথা হচ্ছে কি তোমরা দেখতে পেলে যে রিডিউসিং সুগার গুলো হচ্ছে কি তোমার এই যে ইলেকট্রন ডোনেট করতে পারছে, কারণ তাদের ক্ষেত্রে ফ্রি তোমার হচ্ছে কি কি থাকে না এলডিহাইড আর কিটো গ্রুপ থাকে, আর এদের ক্ষেত্রে হচ্ছে কি এরা করতে পারে না। আচ্ছা, তার পাশাপাশি হচ্ছে কি ফাংশন গ্রুপ তো বললাম, এদের ক্ষেত্রে মানে যারা এটা হচ্ছে তোমার রিডিউসিং সুগার, রিডিউসিং, আর এটা হচ্ছে তোমার নন রিডিউসিং। তো সেই জন্য হচ্ছে কি দেখতে পাচ্ছ এখানে যে তোমরা এদের ক্ষেত্রে ফ্রি এলডিহাইড কিংবা কিটো গ্রুপ রয়েছে, এদের ক্ষেত্রে কোনো হচ্ছে কি তোমার এই যে কার্বক্সিল গ্রুপটা গ্লাইকোসাইডিক বন্ডের ফরমেশনের জন্য লেগে গেছে। এক্সাম্পল গুলো এখানে রয়েছে গ্লুকোজ, ফ্রুক্টোজ, মোল্টোজ, ল্যাকটোজ, এদের ক্ষেত্রে সুক্রোজ, হ্যাঁ, বা ট্রিহোলোজ। আচ্ছা, ফেলিং রিঅ্যাকশন, সলিউশন রিঅ্যাকশন, তোমরা সবাই কিন্তু হচ্ছে কি বিএসসি লেভেলে যে বায়োকেমিস্ট্রি পেপারটা ছিল তোমরা কিন্তু এই প্র্যাকটিক্যালটা করেছো, তাই না? ফেলিং সলিউশন একটা রয়েছে, তাতে যদি আমরা তোমার হচ্ছে কি টেস্ট করি, তো এই যে রিডিউসেস কপার আয়নস ইন ফেলিং রিঅ্যাকশনস, আর এরা কিন্তু হচ্ছে ডাজ নট রিয়েক্ট ফেলিং রিঅ্যাকশন। মানে তুমি যদি একটা নন রিডিউসিং সুগারকে ফেলিং সলিউশনের মধ্যে দাও, কোনো রিঅ্যাকশন করবে না, যেহেতু এদের এলডিহাইড বা কিটো গ্রুপ থাকার কারণে এরা কিন্তু রিঅ্যাকশনে পজিটিভ সিগন্যাল দেখাবে। ঠিক আছে, তো ফেলিং সলিউশনের মাধ্যমে আমরা কিন্তু রিডিউসিং সুগার আর নন রিডিউসিং সুগারটাকে আমরা আইডেন্টিফাই করতে পারি। বেনেডিক্ট সলিউশন রিঅ্যাকশন তোমরা জানো, এটাও ক্ষেত্রে দেখতে পাবো আমরা যে এটা পজিটিভ রেজাল্ট দেবে, এটা কোনো রেজাল্ট দেবে না, তাই না? তো সেক্ষেত্রে আমরা রিডিউসিংটাকে আমরা বেনেডিক্ট সলিউশন দিয়েও আমরা হচ্ছে কি আইডেন্টিফাই করতে পারি। কালার চেঞ্জ পজিটিভ টেস্ট বলছে ফর্মে কালার প্রেসিপিটেট, সেটা অরেঞ্জ কালার কিংবা রেড কালার আসে, মানে এই যে টেস্টগুলোর ক্ষেত্রে আমরা
অরেঞ্জ কিংবা রেড কালার হচ্ছে কি আলটিমেট দেখতে পাবো। এদের ক্ষেত্রে নো কালার চেঞ্জ, কোনো কালার চেঞ্জ হয় না। হুম। এবং এটা অবভিয়াসলি অক্সিডাইজড হবে, এটা অক্সিডাইজড হবে না। ব্রেডফোর্ড টেস্টের ক্ষেত্রে বলছে পজিটিভ রেজাল্ট দেখাবে এখানে, এখানে বলছে তেমন মানে স্লো রেজাল্ট দেখাবে, খুব একটা বেশি রেজাল্ট দেখায় না। আচ্ছা, কেমিক্যাল স্ট্রাকচারের ক্ষেত্রে তোমরা দেখতে পেলে এখানে হচ্ছে কি ফ্রি অ্যালডিহাইড কিটো গ্রুপ থাকবে, এখানে ক্ষেত্রে থাকবে না। আচ্ছা, গ্লাইকোসাইডিক লিঙ্কেজের ক্ষেত্রে এখানে কোনো হচ্ছে গ্লাইকোসাইডিক লিঙ্কেজ থাকবে না। তার জন্য তো তারা হচ্ছে কি তোমার রিডিউসিং সুগার দেখাচ্ছে, তাই না? ফ্রি অ্যালডিহাইড বা কিটো গ্রুপ থাকছে, কিন্তু এদের ক্ষেত্রে হচ্ছে কি গ্লাইকোসাইডিক বর্ণ আমরা দেখতে পাবো। ওকে, বুঝতে পারছো তো সবাই? বোঝা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। আচ্ছা, তার পাশাপাশি দেখো এখানে রোল ইন ল্যাবরেটরি টেস্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছ যে শো পজিটিভ রেজাল্ট, এটা ক্ষেত্রে রেজাল্ট দেখাবে না, তো বললাম আমি একটু আগেই। হ্যাঁ, আরেকটা টেস্ট রয়েছে দেখো, প্রেসিপিটেশন ইন মিলার্ড তোমার রিয়েকশন। মিলার্ড রিয়েকশনের ক্ষেত্রে বলছে যে এখানে প্রেসিপিটেট পড়বে। হ্যাঁ, তো এখানে হচ্ছে কি কোনো প্রেসিপিটেট পড়বে না। যদি প্রেসিপিটেট পড়ে এই রিয়েকশনে, তাহলে তুমি বুঝবে যে সেটা হচ্ছে রিডিউসিং সুগার। যার প্রেসিপিটেট পড়বে না সে হচ্ছে কি তোমার নন রিডিউসিং সুগার। ঠিক আছে, তাহলে এতগুলো হচ্ছে কি আমরা ডিফারেন্সিয়েট করলাম একটা রিডিউসিং সুগার এবং নন রিডিউসিং সুগারের মধ্যে। ঠিক আছে, তাহলে আশা করি তোমাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় যে রিডিউসিং সুগার আর নন রিডিউসিং সুগারের মধ্যে পার্থক্য বলো, তাহলে এতগুলো পার্থক্যের মধ্যে তোমরা কিন্তু মনে রাখতে পারবে যে, বা আইডেন্টিফাই করে দিতে পারবে যে কোনটা রিডিউসিং সুগার, কোনটা নন রিডিউসিং সুগার। ঠিক আছে, চলো তাহলে কতটা তোমরা বুঝতে পারলে সেটা আমরা একটু কোশ্চেন প্র্যাকটিসের মাধ্যমে আমরা জেনে নেব, যে তোমার হচ্ছে কি কোনটা হচ্ছে কি তোমরা কতটা বুঝতে পারলে। ঠিক আছে, চলো আমরা তাহলে হচ্ছে কি এখন কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করবো। চলো, তো প্রথম যে কোশ্চেনটা শুরু হচ্ছে দেখো, যে হুইচ অফ দ্য ফলোইং ইজ এ, না এটাতে করো, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ ট্রাইস সুগার। গ্লিসারaldehyde। 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 সবাই চেষ্টা করো, যারা যারা ক্লাস করছো, অনেকেই ক্লাস করছো আমি জানি। গ্লিসারaldehyde হবে স্যার। তাহলে হচ্ছে কি গ্লিসারেলডিহাইড, তাই না? গ্লিসারেলডিহাইড, তাহলে উত্তর হবে কি অপশন তোমার হচ্ছে কি বি। তার পাশাপাশি বাকিগুলো বলে দাও। তাহলে গ্লুকোজটা হচ্ছে, রাইবোজটা হচ্ছে কি তোমার পেন্টোজ, তাই না? এটা হচ্ছে কি তোমার পেন্টোজ। গ্লুকোজটা হচ্ছে কি তোমার হেক্সোজ, হেক্সোজ। আর ফ্রুক্টোজ সেম ফ্রুক্টোজটা হচ্ছে কি তোমার হেক্সোজ। চলো, এবারে বলছে দেখো যে হোয়াট টাইপ অফ আইসোমারিজম এক্সিস্ট বিটুইন গ্লুকোজ এন্ড ফ্রুক্টোজ। স্ট্রাকচারাল কি হবে। কি দেখলে? অবভিয়াসলি স্ট্রাকচারাল, স্ট্রাকচারাল একটু আগেই তো তুমি যেটা দেখলে যে পাশাপাশি যে স্ট্রাকচারাল আইসোমারিজম আমরা দেখতে পাই। চলো, এবার বলছে হোয়াট ইজ হুইচ অফ দ্য ফলোইং মনোস্যাকারাইড ইজ অ্যান এলডোজ। গ্লুকোজ। গ্লুকোজের ক্ষেত্রে আমরা দেখতে পাই অবভিয়াসলি গ্লুকোজ। চলো, হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান এক্সাম্পল অফ পেন্টোজ সুগার। এটা সবাই পারবে, এটা বলার কিছু কারণ নেই, এটা রাইবোজ। আচ্ছা, এবার বলি যে হাউ মেনি অ্যাসিমেট্রিক কার্বন অ্যাটমস আর প্রেজেন্ট ইন ডি গ্লুকোজ। ডি গ্লুকোজের ক্ষেত্রে আমরা কোটা হচ্ছে কি তোমার, হ্যাঁ 3 হবে তো। 3 না 4 হবে? গ্লিসারaldehyde। ডি গ্লুকোজের ক্ষেত্রে কোটা থাকবে? অ্যাসিমেট্রিক মানে ওইজ কোটা থাকে? 4টা দিক থাকবে বাবা, 4টা। ঠিক আছে, চলো দেখো, তাহলে হুইচ অফ দ্য ফলোইং ডাইস্যাকারাইডস ইজ কম্পোজড অফ গ্লুকোজ এন্ড ফ্রুক্টোজ। সুক্রোজ। তাহলে একজন বলছে কি সুক্রোজ, বাকিরা একমত সুক্রোজ। সুক্রোজ, একদম। সুক্রোজ। চলো, এবার বলছে যে হ্যাঁ, হুইচ অফ দ্য ফলোইং ডাইস্যাকারাইডস ইজ এ রিডিউসিং সুগার। ডাইস্যাকারাইড কিন্তু রিডিউসিং সুগার, হ্যাঁ রিডিউসিং সুগার। মল্টোজ বলে মনে হচ্ছে। মল্টোজ এক্ষুনি তো বললেন মনে হয়। গ্লুকোজ আর মল্টোজ। তাহলে মল্টোজ ঠিকই ধরেছো তুমি। মল্টোজই হবে। চলো, এবার বলছে দেখো, বলছে দ্য গ্লাইকোসাইডিক বন্ড ইন সুক্রোজ ইজ বেস। আলফা 1,4। সুক্রোজের ক্ষেত্রে কি থাকে? আলফা 1,6। আলফা 1 এর সঙ্গে 2 না আলফা আলফা 1 এর সঙ্গে 2, ঠিকই বলেছে।
আলফা 1 এর সঙ্গে 2 থাকবে। চলো এবার বলছে দেখো, তাও দেখে নাও আমি ঠিক বলছি না না, দেখে নাও, একটু আগেই তো আমরা দেখলাম এখানে। ও এখানে মেনশন নেই, এটা আছে কি আলফা 1 এর সঙ্গে 2, ঠিক আছে। চলো চলো হোয়াট ইজ দ্য রেজাল্ট অফ হাইড্রোলাইজিং ল্যাকটোজ? হোয়াট ইজ দ্য রেজাল্ট অফ হাইড্রোলাইজিং ল্যাকটোজ? গ্লুকোজ Glucose, প্লাস galactose. গ্যালাক্টোজ। Galactose. Glucose, হুম, galactose. Glucose or galactose. গ্লুকোজ অ্যান্ড Glucose, গ্যালাক্টোজ, galactose. গ্লুকোজ অ্যান্ড গ্যালাক্টোজ। চলো এবার কি বলছে দেখো, হুইচ টেস্ট ডিস্টিংগুইশেস রিডিউসিং সুগার ফ্রম নন রিডিউসিং সুগার? Benedict. বেনেডিক্ট, তাই না, বেনেডিক্ট টেস্ট। বেনেডিক্ট আর ফিলিংস এখানে অপশন আছে কি ফিলিংস? চলো বলছি এবার বলছে দ্য মেজর স্টোরেজ পলিস্যাকারাইড ইন প্লান্টস। স্টার্চ। Starch. স্টার্চ হবে। আচ্ছা, এমাইলোপেকটিন H হুইচ টাইপ অফ গ্লাইকোসাইডিক বন্ড? এটা হয়তো তোমরা পারবে না, এটা হচ্ছে কি বোথ আলফা 1,4 আর হচ্ছে কি আলফা 1,6। চলো এবার হচ্ছে কি তোমার হুইচ পলিস্যাকারাইড ইজ ফাউন্ড ইন এক্সোস্কেলিটন অফ আর্থ্রোপোডস? এটাও তোমরা পারবে সবাই, এটা আছে কাইটিন। Cycling. আচ্ছা, হোয়াট ইজ দ্য রিপিটেটিং ইউনিট অফ সেলুলোজ? সেলুলোজের Beta D রিপিটেটিং ইউনিট বিটা ডি গ্লুকোজ, একদম বিটা ডি গ্লুকোজ। চলো হুইচ অফ দ্য ফলোইং polysaccharide is branched? হুম, এমাইলোপেকটিন হবে। হ্যাঁ, চলো এবার বলছে হুইচ সুগার ডাজ নট হ্যাভ এ ফ্রি অ্যালডিহাইড অর কিটো গ্রুপস? সুক্রোজ। সুক্রোজ, মানে এটা যে রিডিউসিং সুগারটাকে, নন রিডিউসিং সুগারকে সেটা জিজ্ঞাসা করেছে আর কি। আচ্ছা, রিডিউসিং সুগার আর ক্যাপাবল অফ ড্যাশ? বি। Benedict solution. Benedict. ইয়েস, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। চলো নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং সুগার ইজ নন রিডিউসিং? Sucrose. আর সুক্রোজ দিয়েছে এবার। Sucrose. সুক্রোজ হবে। চলো এবার বলছে দ্য রিডিউসিং প্রপার্টিজ অফ সুগারস ইজ ডিউ টু ড্যাশ? Presence of free aldehyde ketone group. বি। রিঅ্যালডিহাইড কিটোন গ্রুপ। প্রেজেন্স অফ ফ্রি অ্যালডিহাইড অ্যান্ড কিটোন গ্রুপস। আচ্ছা, হোয়াট হ্যাপেন্স টু সুক্রোজ when treated with dilute HCl or H2SO4? আরে হাইড্রোলাইসিস হচ্ছে, হাইড্রোলাইসিস হবে তাই না? গ্লুকোজ অ্যাসিড হাইড্রোলাইসিস যেটা আপনি বললেন। হ্যাঁ, তাহলে কি কি তৈরি করবে? গ্লুকোজ আর ফ্রুক্টোজ, Glucose ফ্রুক্টোজ and তৈরি glucose. করবে, গ্লুকোজ আর ফ্রুক্টোজ তৈরি করবে। জাস্ট কোশ্চেনটাকে ঘুরিয়ে দিয়েছি একটু আর কি। তো এটা হচ্ছে গ্লুকোজ আর ফ্রুক্টোজ তৈরি করবে। চলো তাহলে আপাতত হচ্ছে 20খানা কোশ্চেন ছিল, ঠিক আছে। আজকে দেরি করে একটু ক্লাস শুরু হয়েছিল, তার জন্য দুঃখিত, ঠিক আছে, আমার একটা কাজ ছিল। তো আপাতত হচ্ছে কি তোমরা বুঝতে পেরেছো। হুম, আবার নেক্সট দিন ক্লাস হবে শনিবার, ঠিক আছে। তো তোমরা এই জিনিসগুলো ভালো করে পড়াশোনা করো, আর পারলে হচ্ছে কি তোমরা ইএমআরএস এর জন্য প্রিপারেশন নিতে পারো, ঠিক আছে। ইএমআরএস এর বেচ আমাদের শুরু হয়েছে। যারা সাবজেক্টের খুবই তোমার নিজেকে কনফিডেন্স চলে এসছে, তোমরা চাইলে তোমরা কিন্তু হচ্ছে কি এই পেপার 1টা কিন্তু পড়তে পারো। ইএমআরএস এর নোটিফিকেশনটা খুব তাড়াতাড়ি চলে আসবে। ইএমআরএস খুবই ভালো পরীক্ষা, ঠিক আছে। স্যালারি স্কেলটা খুবই হাই। শুধু একটাই হচ্ছে কি তোমার প্রবলেমটা হচ্ছে কোথায় না, ওই তোমার হচ্ছে কি স্টেটের বাইরে হচ্ছে কি তোমার যোগ হতে পারে। সে আমাদের স্টেটেও হচ্ছে কি তোমার অনেকেই দূরে দূরে চাকরি করছে, সেটা বড় কথা নয়। তো যারা হচ্ছে কি তোমরা মানে শিক্ষকতার জন্য সংগ্রাম করছো, তোমরা কিন্তু ইএমআরএস পরীক্ষাটা কিন্তু দেবে, ঠিক আছে। বুঝতে পারলে কি বললাম? আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে কিন্তু অনেকেই চাকরি পাচ্ছে। তো তোমরা যারা হচ্ছে কি চাইছো যে হচ্ছে কি এমআরএস এর জন্য প্রিপারেশন নিতে, তোমরা চাইলে সাবজেক্ট সমেতও নিতে পারো, বা তোমরা হচ্ছে কি শুধু জেনারেল পেপারও নিতে পারো, ঠিক আছে। যদি কেউ ইন্টারেস্টেড থাকো যোগাযোগ করবে, কেমন? ঠিক আছে, তাহলে আজকে ক্লাস এখানেই থাকলো, তোমরা লেফট করে যাও।